আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আপনাদের কাছে আবারও চলে এসেছি একটি হাড় হিম করা নতুন ভূতের গল্প নিয়ে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিতে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটিকে ফলো করে নেবেন, আপনাদের যাতে নোটিফিকেশনগুলো অতি সহজে পেয়ে যান। তো চলুন শুরু করছি বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো এই গল্পটি। আজকের গল্প নিত্যানন্দ খায়ের লেখা অভিশপ্ত পুঁথি। কণ্ঠপাতে আমি গোপীনাথ। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত পুঁথি। ভুতুড়ে স্টেশনের অভিজ্ঞতার পর নিজেকে সামলে নিতে কিছুদিন সময় লেগেছিল। স্পষ্ট বুঝেছিলাম ভূতের গল্প লেখা আর নিজেই সেই গল্পের অন্যতম চরিত্র হয়ে ওঠা, এর মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। যাই হোক, অগণিবাবু মানে আগন্তিক পত্রিকার সম্পাদক আমার রাতের স্টেশন কলম পড়ে খুব তিনি খুশি হয়েছিলেন, আর পত্রিকার কাটটিও হয়েছিল বেশ। কিন্তু কে জানতো এরকম প্রাণঘাতিক অভিজ্ঞতার এই সবে শুরু। সেবার অবনীবাবু বিষ্ণুপুরের যে পুঁথিটির কথা বলেছিলেন, 2 সপ্তাহ আগে রবিবারের দিন দৈনিক পত্রিকায় তাই নিয়েই একটা খবর দেখলাম। বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে একটি 300 বছর পুরনো পুঁথিকে ঘিরে গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে প্রথমে পুঁথির মালিক রমেশ দুরুইয়ের মস্তিষ্ক বিকৃতি এবং কিছু দিনের মধ্যেই তার অস্বাভাবিক মৃত্যু হয়। এখন সেই আতঙ্ক আরও ভয়াবহ রূপ নিয়েছে। তবে কি অবনীবাবু বলেছিলেন যে পুঁথিটি অভিশপ্ত, সে কথা তাহলে সত্যি? এই কথা আমার মাথায় আসতেই আমি অবনীবাবুকে ফোন করি। হ্যালো, হ্যাঁ স্যার। না মানে আপনি কি ব্যস্ত আছেন? না আসলে এই পুঁথির ব্যাপারটা। ও, আপনি দেখেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি বলেই আমি ফোনটা রেখে দিয়ে আমি অবনীবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছে দেখি অবনীবাবু চায়ের টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছেন। আমায় দেখা মাত্র সবাক সিদ্ধ হাসি। সুনীল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। চেয়ারে বসতেই ফ্লাস্ক থেকে কফি ঢেলে আমার দিকে এগিয়ে দিলেন। অবনীবাবুর চোখে মুখে দেখলাম বেশ একটা রোমাঞ্চকর অভিভূতি। তখন অবনীবাবু বললেন, বলো, কি জানতে চাও? তখন আমি বললাম, আচ্ছা ওই পুঁথিটা তবে কি? আমার কথা শেষ হতে না হতেই অবনীবাবু বললেন, কি অভিশপ্ত কিনা? তুমি তো জানো রহস্য গল্প বিক্রি করে পেট চালালে আমি নিজেও সবে বিশ্বাস করি না। তবে ওখানকারই একজন সংবাদ প্রতিনিধির কাছে ফোন করে যা শুনলাম, তাহলে ওই পুঁথিটা ঘরে নিয়ে আসার পর থেকেই ভিকটিমের মানে ওই রমেশ দুরইয়ের হাব ভাব কেমন যেন বদলে গিয়েছিল। সারাক্ষণ একটা আতঙ্কগ্রস্ত ভাব, যেন কেউ বা কারা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। এভাবেই কদিনের মধ্যে তিনি প্রায় পাগলের মতোই হয়ে যান, আর তারপরই এই অবস্থা। একই প্রাচীন পুঁথি, তার উপর অভিশপ্তের আতঙ্ক। এইসব ব্যাপারে যে আমার একটা বিশেষ আগ্রহ রয়েছে সে কথা অবনীবাবুও খুব ভালোভাবেই জানেন।
আর হয়তো সেই সব কারণেই এইসব কথা আমার কাছে বলতে গিয়ে তার উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে। আমিও যে এই ঘটনা একটা ইতিমধ্যে রোমাঞ্চকর ঘটনা পেয়েছি সে কথা তিনিও বুঝতে পেরেছেন। তাই কোনো ভূমিকা না করেই বললেন, কে যাবে নাকি একবার? তখন আমি বললাম, কোথায়, ওই বিষ্ণুপুর? আবার কি, তাছাড়া এবার একটা সুবিধাও আছে, দু একজন সাংবাদিক ছাড়া কোনো পত্রিকার লোক ওই দিক দু একটা মারায়নি। তোমার যা হাতের তার, একবার এই গল্প আমাদের পত্রিকায় বেরোলে চারিদিকে একবারে হইচই বেঁধে যাবে। এমনিও তো গল্প রেডি, মানে এই গল্পের শিরোনামও ভেবে রেখেছি, অভিশপ্ত পুঁথির রক্ত পিপাসা। কি বলো? কিছু না বললেও মনে মনে বেশ বুঝতে পারছিলাম আবার একটা রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি হতে চলেছি। মুখে একটা হাসির ভাব এনে সম্মতি জানিয়ে আমি উঠে পড়লাম। পরের দিন হাওড়া থেকে সকাল 6টা রূপসী বাংলা ট্রেন ধরে বিষ্ণুপুর পৌঁছাতে লেগে গেল প্রায় 3.5 ঘন্টা। ঘর আগেই বুক করা ছিল বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে। স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা। আমার সঙ্গে একটা ট্যুরিস্ট ব্যাগ আর ক্যামেরা। লজে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট টেবিলেও শুনলাম সেই পুঁথির কথা নিয়ে আলোচনা হচ্ছে। লজের ম্যানেজারের সাথে আলাপ করে জানতে পারলাম ভদ্রলোকের নাম তাপস মজুমদার, বাড়ি কলকাতায়। চাকরি সূত্রে 5 বছর আজ এখানেই রয়েছেন। দেখলাম তাপসবাবু নিজেও বেশ মিশুকে। তাছাড়া সব থেকে বড় কথা হলো তিনি রহস্য রোমাঞ্চে এক নিঃস্ব পাঠক। আমাদের আগন্তুক পত্রিকার প্রত্যেকটা ইস্যুতে কভার পেজ ওনার মুখস্থ। এরকম অবস্থায় আমার পরিচয় পেয়ে তিনি যে কতটা খুশি হয়েছেন সে কথা বলা বাহুল্য। এবার আসল কথায় এলাম। তাপসবাবুকে আমার এখানে আসার উদ্দেশ্য কথা বলতেই তিনি প্রায় লাফিয়ে উঠলেন। বললেন, বলেন কি মশাই, হ্যাঁ এখানে এসেছেন ওই পুঁতির খোঁজে? আমি বললাম, পুঁতিটা যে ভুতুরে সেটা আপনি কি করে জানলেন? ভুতুরে না, না আপনি বলুন, 2 দিন আগে একটা জলজ্যান্ত মানুষ পাগল হয়ে গেল। শেষটায় তো আমি বাধা দিয়ে বললাম, মানুষ পাগল হওয়া তো নতুন কিছু কথা নয়, কিন্তু এর জন্য পুঁথির কি দোষ? দেখলাম তাপসবাবুর মুখে স্বাভাবিক ভাবটা মিলিয়ে গিয়ে একটা গম্ভীর ছায়া নেমে এলো। আশেপাশে যদিও তেমন কেউ ছিল না, তাও তিনি গলা নামিয়ে আমাকে বললেন, দেখুন একটা কথা বলি আপনাকে, এ ব্যাপারে সংবাদপত্রে সবটা লেখেনি। সবটা জানলে হয়তো মানুষের মধ্যে ভীতি বা কুসংস্কার সবটাই যাই বলুন না কেন ছড়িয়ে পড়তে পারে। আর তেমনটা যদি হয় বুঝতেই তো পারছেন, এমন একটা ট্যুরিস্ট প্লেস লোকে তো ঘুরতে আসাই বন্ধ করে দেবে, তাই না? আমি বুঝলাম পুঁতির ব্যাপারে আমি যতটা রহস্য আশা করেছিলাম বাস্তবে রহস্যের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। কথাগুলো বলতে গিয়ে বাবুও যেন একটু ভয় পাচ্ছিলেন। আশ্চর্য, এমন একটা সামান্য পুঁথিকে ঘিরে এত আতঙ্ক সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে নিয়ে তাপসবাবু পুঁথির ইতিহাসটা বললেন। তার কথা অনুযায়ী জানতে পারলাম যে রমেশ দুলুই তার প্রথম ব্যক্তি নন যিনি এইভাবে মারা গেছেন। এর আগেও নাকি 3 জন ঠিক একইভাবেই মারা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি মৃতদেহ রক্ত শূন্য অবস্থায় পাওয়া গেছে। শেষের কথাটা শুনে পুঁথির সম্বন্ধে কৌতূহল আমার তখন আরও বেড়ে গেল।
সে পুঁথি এখন কোথায় আছে জিজ্ঞেস করায় তাপসবাবু বললেন, এখনও সেটা রমেশ দুলোয়ের বাড়িতেই আছেন। তার নিজের বলতে এক দুঃসম্পর্কের ভাইপো ছাড়া আর কেউ নেই, সেই এখন ওই বাড়িতেই থাকে। তবে শোনা গেছে বাড়িটা নাকি সে বিক্রি করবে। তাপসবাবুর কাছে সে বাড়ির ঠিকানা চাইতেই তিনি আরও যেন ভয় পেয়ে গেলেন। বললেন, আপনি কি সত্যিই সেখানে যাবেন নাকি? মানে ওই পুঁথিটার খোঁজ করতে? দেখুন, আমি আপনার লেখার খুবই ভক্ত, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা যে আপনার আরও হয়েছে তাও পড়েছি, কিন্তু জেনে বুঝে এরকম একটা বিপদের মধ্যে আমি আপনাকে যেতে দিতে পারি না। না, কি আর করব। শেষটা অনেক বুঝিয়ে তাপসবাবুর কাছে রমেশ দুলুয়ের বাড়ির ঠিকানাটা নিয়ে নিলাম। আসলে লজের এক রুম বয়, ওই যে ছাতনা গ্রামের বাসিন্দা, তার কাছ থেকেই তাপসবাবু ঠিকানাটা জোগাড় করে দিলেন। বিকেলের দিকে আমি জোর বাংলায় মন্দির, শ্যামরায় মন্দির, রাসমঞ্চ এগুলো দেখতে বেরিয়ে পড়লাম। যতই হোক বিষ্ণুপুরের মতন জায়গায় এসে শুধু রহস্যের পেছনে ধাওয়া করে বেড়াবো এতটা বিলাসিতা আমি নই। সন্ধ্যের একটু পরে লজে ফিরে গিয়ে ঘণ্টাখানেক সময় তাপসবাবুর সঙ্গে কাটালাম। দেখলাম ভদ্রলোক আমার জন্য সত্যিই খুব চিন্তিত। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। ক্যামেরা আর মোবাইল চার্জে বসিয়ে একটা ম্যাগাজিন পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। সকালে মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙল। তারপর সকালে মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ছাতনার উদ্দেশ্যে। বিষ্ণুপুর থেকে বাসে করে ছাতনায় পৌঁছাতে প্রায় সময় লাগলো 1.5 ঘন্টা। রমেশবাবুর বাড়ি পৌঁছাতে প্রায় আরও আধ ঘন্টা। রমেশবাবুর বাড়িটা প্রায় গ্রামের এক প্রান্তে, ফলে লোকজনের আনাগোনা সেদিকটা তেমন একটা নেই। পথে একজনকে জিজ্ঞাসা করতেই তিনি রাস্তা দেখিয়ে দিলেন। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা, লাল নুড়ি পাথরের রাস্তা সোজা চলে গেছে রমেশবাবুর একতলা বাড়ির সদর দরজার দিকে। কড়া নাড়তেই ভেতর থেকে 25-26 বছরের একটা ছেলে দরজা খুলে বেরিয়ে এলো। সম্ভবত এই সেই দুঃসম্পর্কের ভাইপো। কাকে চাই? একটু বিরক্তির ভাব নিয়ে সে বলল। আমি আমার নিজের পরিচয় আর এখানে আসার উদ্দেশ্য তাকে জানাতেই সে যেন প্রায় আকাশ থেকে পড়ে আর কি। আনন্দ আর উত্তেজনা মাখা স্বরে বলল, কি বলছেন আপনি? অদ্ভুতের কলমের লেখক? আরে বাস, নমস্কার নমস্কার নমস্কার। আমার নাম সৈকত দোলই। আমি তো আগন্তুক পত্রিকার আজীবন সদস্য, আর তা কেবল আপনার লেখার জন্যে। মানে আপনি খুব ভালো লেখেন আর কি। আর বাক্যবয় না করে আমায় উষ্ণ উদ্বোধনা জানিয়ে সৈকত সোজা ঘরে নিয়ে গেল। শুনলাম তার কাকা মারা যাওয়ার পর থেকে সে এখানে এসেই রয়েছে, কাছাকাছি কোথাও একটা স্কুলের টিচার। আগে বাঁকুড়া থেকে যাতায়াত করত আর মাঝে মাঝে কাকার কাছে এসে থাকতো। এখন রান্নাবান্না নিজেই করে। আগে একটা কাজের লোক ছিল, তবে রমেশবাবুর মৃত্যুর পর সে পালিয়েছে। পুঁথির ব্যাপারে দেখলাম যা কিছু কথাবার্তা শোনা গেছে, সে ব্যাপারে সৈকত বিন্দু মাত্র অবিশ্বাসী নয়। তবে কাকার মৃত্যুর ব্যাপারে সে খুবই অব্যাহত। তার কথা অনুযায়ী রমেশবাবু নাকি খুব বড় মাপের একজন পুঁথি গবেষক, খুবই পণ্ডিত ব্যক্তি ছিলেন। সৈকতের কথা যে বিন্দু মাত্র মিথ্যে নয় তা বুঝলাম রমেশবাবুর ঘরে গিয়ে। সারা দেওয়াল জুড়ে আলমারিতে থরে থরে পুঁথি সাজানো। তার ঘরের মধ্যে 6টি বুক শেলফে ঠাসা রয়েছে বিভিন্ন ধরনের বই। এরকম একজন মানুষের এইভাবে চলে যাওয়া যেন আমিও ঠিক মেনে নিতে পারছিলাম না।
মনে মনে একটা রোগ চেপে গেল। যে করেই হোক এই পুঁথির রহস্য আমার উদ্ঘাটন করতেই হবে। সৈকতকে এইবার আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার কি মনে হয় তোমার কাকার মৃত্যুর কারণ কি হতে পারে? সৈকত কেমন যেন একটু অন্যমনস্ক হয়েই বলল, কি জানেন তো, কাকা ছিলেন আপন খোলা মানুষ, আর যাকে বলে বইয়ের পোকা। খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, কোথাও কোনো পুঁথির খোঁজ পেলেই সেখানে ছুটে যেতেন। তাই আমার তো মনে হয় শরীরের প্রতি অযত্ন আর অনিয়মেই মানুষটা চলে গেল। এবার আমি পুঁথির কথাটা তুললাম। আচ্ছা সৈকত, পুঁথিটা কি মানে দেখানো যাবে এখন? নিশ্চয়ই, এই তো হাতের কাছেই আছে। বলেই সে উঠে গিয়ে দেওয়াল আলমারির কাছে গিয়ে বাকি পুঁথিগুলো থেকে আলাদা করে রাখা সেই পুঁথিটিকে নিয়ে এলো। লাল শালুতে মোড়া, প্রমাণ মাপের আয়তায় দুটি কাঠের পাতাতলের মধ্যে সংরক্ষিত সেই পুঁথি হাতে নিতেই আমার সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। এই সেই পুঁথি যার মধ্যে ইতিহাস আর তথ্যের সঙ্গে জড়াজড়ি করে লুকিয়ে আছে মারণ অভিশাপ। কিন্তু কিসের অভিশাপ, কার অভিশাপ? এসব কথা এক মনে পুঁথিটার দিকে তাকিয়ে ভাবছি, হঠাৎ সৈকতের ডাকে আমার চমক ভাঙল। কি ব্যাপার বলুন তো, ও মশাই, কি ভাবছেন? সৈকত যেন একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করল। আচ্ছা সৈকত, তোমাকে আহ, একটা অনুরোধ করি, রাখবে? আরে আপনি এইভাবে বলছেন কেন? আপনি নিঃসংকোচে বলুন। বলছিলাম যে আমি মানে কদিনের জন্য পুঁথিটা নিজের কাছে রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কোনো আপত্তি নেই এতে। তবে ওটাকে নিয়ে রীতিমধ্যে যা রটেছে, আপনি যদি তাও সাবধানে হোস করে কদিন আপনার কাছে যদি রাখতে চান তা রাখতে পারেন। তবে কি আপনি ওটাকে লজে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? আমিও সেটাই ভাবছি, ওইখানে নিয়ে গেলে আবার। এইবার সৈকত, আমি একটা অনুরোধ করি, যদি কিছু মনে না করেন, কদিন না হয় আমার এখানেই থেকে যান না, আমি একাই থাকি। একজন সঙ্গী পেলে আমারও ভালো লাগবে। ঘরের কিন্তু কোনো অসুবিধে নেই, এই ঘরের পেছনেই আরেকটা ঘর আছে। সৈকতের কথায় আমি যেন হাতে চাপ পেলাম। এরকম পুঁথি আর বইয়ের সংগ্রহের মধ্যে থাকার লোকটা এতক্ষণ বেশ কষ্ট করে সামলে নিয়েছিলাম। তাই সৈকতের অনুরোধে বিনা বাক্য ব্যয়ে সম্মতি জানালাম। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর সৈকত তার স্কুলের খাতাপত্র নিয়ে বসলো। পুঁথিটা নিয়ে রাতে বসবো ভেবে আমিও এই ফাঁকে একটু গড়িয়ে নিলাম। বিকেলের দিকে সৈকত আর আমি কাছাকাছি মধ্যেই একটু ঘুরে এলাম। উদ্দেশ্য একটাই, পুঁথিকে কেন্দ্র করে যে ধরনের কথা চারিদিকে শোনা যাচ্ছে তার প্রভাব স্থানীয় গ্রামবাসীদের ওপর কতটা পড়েছে সেটাই দেখার। কয়েকজনের সঙ্গে কথাও হলো। আসলে কিছুদিন ধরে সাংবাদিকের মুখোমুখি হওয়ার ফলে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে গ্রামবাসীরা অনেকটাই উদ্বিগ্ন হয়ে উঠেছে। সব মিলে যা বোঝা গেল তা হলো এই, পুঁথিটা যে অভিশপ্ত তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে অন্তত কোনো সন্দেহ নেই। তারা নাকি সাংবাদিকদের অন্যান্য মৃত্যুর ঘটনার ব্যাপারগুলো বলেছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক, কাগজে তারা আর সেই সব ছাপেনি। রাতে খাওয়া শেষ হলে সৈকতের সঙ্গে কিছুক্ষণ আরও 2-4টে কথা বলে আমরা যে যার ঘরে চলে গেলাম। আমি সঙ্গে করে পুঁথিটা নিয়ে গেলাম। ঘরের কোণায় টেবিল চেয়ার রয়েছে, আলোর ব্যবস্থাও আছে, ফলে কোনো অসুবিধে নেই। আমি পুঁথিটা নিয়ে শালুর মোলক খুলে বসলাম। পাটাতনের ওপর দিকে খোদাই করা কলম রাখার জায়গা,
সেখানে খাগের ডাটির মতন একখানা কলমও রয়েছে, একটু মোটা আর ছোট ধরনের, বরং ওই নিপটা মনে হয় ধাতুর। কাঠের পাটাতন আলগা করতেই কেমন একটা আষ্টে গন্ধ আমার নাকে এলো। প্রাচীন পুঁথি এর আগেও ঘাটাঘাটি করেছি, কিন্তু কই এমন গন্ধ তো। কথাটা ভাবছি আর পুঁথির পাতা একটা একটা করে উল্টাচ্ছি। তিব্বতী অক্ষরে লেখা, কিন্তু এ কি, পুঁথির পাতাগুলো এরকম কেন? এরকম শক্ত আর অমসৃণ। তুলট কাগজ, তা প্রভুজ্য পত্রের পুঁথি তো এরকম নয়। কি দিয়ে তৈরি এই পুঁথি? ইতিমধ্যে কেমন যেন সেই আষ্টে গন্ধটা একটু একটু করে বেড়ে উঠেছে। তার সঙ্গে আমার শরীরে কেমন একটা ঝিম ধরা ভাব, যেন শরীরের উপর থেকে আমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। এমন কতক্ষণ চললো মনে নেই, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি বসে আছি একটা গুহার মধ্যে, বড় মাপের একটা পাথরের উপর। এ কি, এটা আবার কোন জায়গা? চেয়ার, টেবিল, ঘর সব কোথায়? আর আমি বা কোথায়? আমি কি স্বপ্ন দেখছি, না পাগল হয়ে যাচ্ছি? আমার ভিতরে তীব্র একটা উত্তেজনার সৃষ্টি হলো। ইচ্ছে করছিল যেন এক্ষুনি ছুটে পালিয়ে চলে যাই, কিন্তু সেই পাথরের উপর থেকে এক পাও নড়তে পারলাম না। যেন যেন আমি নিজেও পাথর হয়ে গেছি। এমন আমি কতক্ষণ ছিলাম মনে নেই। আস্তে আস্তে নিজেকে টেনে তুলে দাঁড় করালাম। গুহার ভেতর কোনো আলো নেই, তাও যেন কোথা থেকে একটা আবছা আলো গুহার ভেতর এসে খানিকটা স্পষ্ট করে তুলেছে। সেই আলোর সন্ধান করতে গিয়ে দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার বিপরীতে একটা রাস্তা চলে গেছে, যেন আরেকটা গুহার মুখ। সেখান থেকে যে শুধু আলো আসছে তাই না, কার বা কাদের একটা চাপা গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে। আমি গুহার দেওয়াল ধরে এক পা করে এগিয়ে গেলাম। পরের গুহাটা দেখে যতই এগিয়ে যাচ্ছি, ক্রমশই সেই চাপা গঙ্গানির আওয়াজ আরো স্পষ্ট হয়ে উঠছে। কিছুটা এগিয়ে গিয়ে ভেতরে কি চলছে আমি দেখার জন্য আরো এগিয়ে গেলাম। কিন্তু যে দৃশ্য দেখলাম, দেখার পরে আমার শরীর অবশ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। চিৎকার করতে গিয়েও কোনো শব্দ বেরোলো না। দেখলাম বছর 30-এর একটা ছেলের দেহ চৌকির মতন একটা শিলাখণ্ডের ওপর শোয়ানো রয়েছে, শরীর সম্পূর্ণ নগ্ন। শিলাখণ্ডের চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে জনা পাছে লাল কাপড় পরা লোক। ওদের মতোই আরেকজন একটা ধারালো শানিত ছোরা নিয়ে সেই দিকে এগিয়ে আসছে। দেখলাম কাজটা যেন খুব সুন্দর মনে করছে, কোনো অপরাধী যেন অপরাধ করে, আবার চোখে মুখে একটা ভীতি আর নিঃসঙ্গ মিশানো একটা ভাব। দেখতে দেখতে সেই ছোড়া হাতে লোকটা এগিয়ে এসে নগ্ন দেহটা থেকে খুব ধীরে ধীরে চামড়ার পরত ছাড়িয়ে নিচ্ছে, আর সমানভাবে একটা পরদের ওপর আর একটা পরদ রাখলো। চামড়া ছাড়িয়ে নেবার পর লোকটা সেই নগ্ন দেহটার কবজির একটু নিচ থেকে ছোড়া দিয়ে এক টুকরো হাড় কেটে নিল। ততক্ষণে সেই শিলাখণ্ডটা রক্তে ভেসে যাচ্ছে। সেই দৃশ্য দেখে লোকগুলোর মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল, কিন্তু
কিন্তু আমার কি হলো? বাবা, এ কি দৃশ্য দেখছি! সেই গুহার মধ্যে কয়েকজন একইভাবে একটা মৃতদেহের থেকে চামড়া ছাড়িয়ে নিচ্ছে, কিন্তু দেহটা আলাদা। এইভাবে আবার 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 খানিকক্ষণ পর দেখলাম দৃশ্য বদলে গেছে। গুহায় সেই একা খুনে লোকটা একটা পাথরের ওপর বসে বসে সে কি যেন করছে। আমি দূর থেকেই দেখার চেষ্টা করলাম, যেন মনে হলো আমার উপস্থিতির কথা জেনে সে নিজেই আমার দিকে ঘুরে বসলো। দেখলাম তার হাতের কাছে থরে থরে চামড়ার পরত সাজানো রয়েছে। বুঝতে বাকি রইল না সে সে সবই মানুষের চামড়া। বিভৎস সেই পৈশাচিক এক দৃশ্য। লোকটা লোকটা একটা পুঁথির মাপে সেই চামড়াগুলো কেটে একে একে কি দিয়ে যেন সে সিঁড়ি করছে। তার আশেপাশে তাকিয়ে দেখলাম গুহার ভেতরে ফাঁকে ফাঁকে বহু পুঁথি সাজানো রয়েছে। সেগুলো কি তবে ইতিমধ্যেই গুহার ভিতরে আরো কয়েকজন লোক ইতিমধ্যেই প্রবেশ করলো। তারা যেন আগের লোকটাকে ধরার উদ্দেশ্যেই এখানে এসেছে। হাতে মশাল, সবার চোখে মুখে রাগ ফেটে পড়ছে। এদিকে যে লোকটা চামড়া দিয়ে পুঁথি তৈরি করছিল তার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে, যেন সে বুঝতে পেরেছে তার মৃত্যু আসন্ন। আমি হতবাক, কি করছি, কোথায় আছি, কি হচ্ছে আমি কিছুই জানি না। নৃশংস চলচ্চিত্রের আমি দর্শক মাত্র। তবে এইটুকু বুঝতে পেরেছি, এরা সবাই আমাকে কিছু বোঝাতে চায়, কিছু জানাতে চায়। কি সে কথা? দেখলাম সেই খুনি লোকটাকে পাখিরা ধরে বেঁধে ফেললো। তারপরে সবাই মিলে তার গায়ে সারা গুহায় কি যেন ছিটিয়ে দিল। এক মুহূর্তে সেই হাত পা বাঁধা খুনি লোকটার দিকে তাকিয়ে দলের একজন হাতের মশাল তার গায়ে চেপে ধরল। মুহূর্তের মধ্যে তার সমস্ত গায়ে ধরে গেল দমদমে আগুন। বুক ফাটা চিৎকারে যেন চারিদিক কেঁপে উঠল। শুধু তাই নয়, ঘরে রাখা পুঁথিগুলো একে একে পুড়ে গেল, আর তার থেকে বিকট চামড়া পোড়া গন্ধ উঠতে লাগলো। তো আশ্চর্য, দেখলাম মৃত্যুর আগে সেই খুনে লোকটা চিৎকার থামিয়ে এসে বিড় করে কি যেন বলছে আর ফু দিচ্ছে, কোনো মন্ত্র জানি না, কিন্তু দেখলাম তার হাত পোড়া মুখে আদাসে হাসি ফুটে উঠেছে। আমার মাথায় চূড়াগুলো এইবারের মনে হয় ছিঁড়ে যাবে। আমার 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 চোখের পাতা ভারী হয়ে আসছে, আর আমি আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি। সেই সেই হাত পোড়া মুখ যেন যেন হা করে রয়েছে, আর তার মধ্যে আমি ঘুরতে ঘুরতে উড়ে যাচ্ছি। কে যেন সেই অন্ধকার থেকে বলছে, লেখো 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 লেখো। হঠাৎ হঠাৎ দেখি আমি যেমনটা চেয়ারে বসেছিলাম সে সময়ের মধ্যেই শুনলাম, নীলাঞ্জন দা, নীলাঞ্জন দা, নীলাঞ্জন দা, নীলাঞ্জন দা, নীলাঞ্জন দা। সৈকত, আমাকে লিখতে দাও, লিখতে দাও। হঠাৎ গায়ে প্রচন্ড পরিমাণে একটা ঝাঁকুনি অনুভব করলাম। এখন এখন সব অন্ধকার। চোখ খুললাম দুদিন পরে, বিষ্ণুপুর সদর হাসপাতালে। মাথার কাছে বসে সৈকত, সঙ্গে
আরেকজন বয়স্ক ভদ্রলোক। তখনও আমি ঠিক করে বুঝতে পারছি না যে আমি কি দেখছি, সত্যিই না মিথ্যে। সৈকত প্রথমেই বলল, নীলাঞ্জনদা, এখন কেমন আছেন? আমি চোখের ইশারায় বললাম, ভালো। তার মুখেই শুনলাম, আজ 2 দিন পর আমার জ্ঞান ফিরল। এই 2 দিন ধরে সমানে প্রলাপ বকেছি। বেচারা সৈকত, লজের ম্যানেজার এবং আমার পত্রিকার সম্পাদক সবাই মিলে আমাকে এই যাত্রা বাঁচিয়ে দিয়েছে। আমার অবস্থার খবর শুনেই অবন্তিক পত্রিকার অবনীবাবু বিষ্ণুপুর আসেন। কদিন পর আমি একটু সুস্থ হলে তিনি নিজে এসে গাড়ি করে আমায় হাসপাতাল থেকে সোজা লজে নিয়ে গেলেন। সৈকত এবং সেই বয়স্ক ভদ্রলোকটিও পরে এসেছিলেন সেইখানে। বাকি কথা আমি সেইখানেই শুনলাম। প্রথমেই সৈকত বলল, আপনার এই অবস্থা দেখে আমি পাড়ার লোক ডেকে আমি আপনাকে সেদিন রাত্রেই পাড়ার গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি। সেখান থেকে ওনারা আপনাকে সদর হাসপাতালে রেফার করেন। আপনি সমানেই ভুল বকছিলেন। হাসপাতালে নিয়ে এসে আপনাকে রক্তও দিতে হয়েছিল। তখন তো বুঝিনি আপনার রক্তাল্পতা হলো কি কারণে। পরে বুঝলাম। উফ, ওকে, আলাপ করিয়ে দিই, ইনি আমার কাকার বন্ধু অঘোরনাথ মুখার্জি, কাশীর মস্ত বড় পণ্ডিত এবং একই সঙ্গে তন্ত্রশাস্ত্র সাধক। কাকা নাকি ওনাকে পুঁথির ব্যাপারে প্রথম থেকেই জানিয়েছিলেন। এরপর অঘোরবাবুই বললেন, হ্যাঁ, রমেশ জানিয়েছিল। ও নিজেও জানতো পুঁথির ব্যাপারে, তবে সব কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আসলে আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম একটা কনফারেন্সের ব্যাপারে, তাই রমেশের পরের চিঠিগুলো আর পাইনি। বাড়ি এসে যখন পেলাম তখন তখন অনেক দেরি হয়ে গেছে। ঘটনাটা আপনাকে খুলে বলছি বরং। আজ থেকে প্রায় 300 বছর আগে নেপালের পাহাড়ি অঞ্চল এলাকায় একদল তন্ত্র সাধক বসবাস করত। তাদের সাধনার পদ্ধতি ছিল অঘরী থেকেও অনেক ভয়ানক এবং বীভৎস। তার কারণ তারা মূলত ডাকিনী এবং মহাচণ্ডালীর আরাধনা করত। মন্ত্রশাস্ত্রে এই 2 শক্তিকেই আনঘাতী মন্ত্রতন্ত্রের দেবী বলে উল্লেখ করা হয়েছে। এদের সাধনার এক স্তরে মন্ত্র সিদ্ধির জন্য মানুষের চামড়া দিয়ে তৈরি এবং রক্ত দিয়ে লিখিত পুঁথি এর প্রয়োজন হয়, যেখানে নির্দিষ্ট সংখ্যক মন্ত্র লিখতে হয়। এই লেখার কলমটি হবে মানুষের অস্থি নির্মিত। গ্রামের থেকে লোক ধরে এনে তারা বলি দিয়ে সেই মৃতদেহের চামড়া দিয়ে পুঁথি তৈরি করত আর অস্থি দিয়ে লিখনি। ও বেশ কিছুদিন এইভাবে চলার পর গ্রামের লোক যেভাবেই হোক তাদের ক্রিয়াকলাপ জানতে পেরে যায়। এরপর গ্রামের সবাই মিলে এক অমাবস্যার নিশীথে সেই সাধকদের গুহায় গিয়ে তাদের প্রধান সাধককে লোকসহ সাধনার সামগ্রীতে আগুন লাগিয়ে দিল। বাকিরা তখন গুহার বাইরে ছিল। পরে তারা যখন ফিরে আসে তখন তাদের আস্তানা পুড়ে শেষ। কেবল একটা পুঁথি অক্ষত ছিল। একটা পুঁথি, শোনা যায় সেই সাধক মারা যাবার সময় নিজের প্রাণ ওই পুঁথির মধ্যে সঞ্চারিত করে। এরপর যতজনার কাছে ওই পুঁথি, সবাই ওই সাধকের আত্মার তো মুক্তি হয়ে নিজের রক্ত দিয়ে পুঁথিতে লিখতে 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 প্রাণ হারিয়েছে। আর সেই রক্ত পান করে
পুঁথির মধ্যে সেই সাধক এত দিন ধরে জীবিত রয়েছে। এইবার আমাকে উদ্দেশ্য করে অক্ষরবাবু বললেন, আপনারা তো লক্ষ্য করেছেন না? লক্ষ্য করেননি পুঁথিটা খুলতেই এমন একটা আষ্টে মতো গন্ধ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা রক্তের গন্ধ, রক্তের গন্ধ। এই 300 বছর ধরে না জানি কত রক্ত পান করেছে এই পুঁথি। আমি তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা মানে এখন পুঁথিটা কোথায়? অভয়বাবু খুব শান্ত হয়ে বললেন, ওটাকে আগুনে পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আগুনে পুড়িয়ে দিয়েছি। একমাত্র এভাবেই ওটাকে শেষ করা যেত। তাছাড়া আমি নিজেও রমেশের বাড়িতে শান্তি যজ্ঞ করেছি। সে যাওয়ার পথে গয়াতে নেমে রমেশ আর ওই পুঁথির সাধক এর নামে পিণ্ডদান করে দেব। আশা করছি আর কোনো অসুবিধে হবে না। আমার পাশে বসেও অবনীবাবু সব শুনলেন। অবাক হয়ে মুখ প্রায় হা করেই সব শুনছিলেন। শেষে বললেন, তাহলেও আজকের দিনের যুগে এ ধরনের ঘটনা ঘটে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, তবে যাই বলো না কেন, তোমার অভিজ্ঞতার স্টক কিন্তু বেড়েই চলেছে। কি বলো, হ্যাঁ? অঘরীবাবু বললেন, দেখো, এ ধরনের ঘটনা কোনো যুগের উপর নির্ভরশীল নয়। আলোর ও পিঠে অন্ধকার যেমন অনাদি অনন্ত কাল থেকে চলে আসছে, তেমনি এই সমস্ত ঘটনাও আমাদের এই কাশিতেই দেখুন না, বাজারের মাঝামাঝি জায়গায় কিনা ভুতুড়ে বাড়ি। এখনো নাকি বেশি রাতে এ বাড়ির ঝুট বারান্দায় তাকালে একটা মেয়ের প্রেতাত্মা দেখা যায়। তবে কি জানেন, যে দেখে সে আর বাঁচে না, তার মৃত্যু অবধারিত। কথাটা শুনেই অবনীবাবুর চোখ মুখের হাব ভাব এমন হলো যেন এখান থেকেই তিনি সে ভূত দেখে ফেলল। একটু সামলে নিয়ে বললেন, বাজারের মাঝখানে এরকম বাড়ি? এরকম একটা ব্যাপার সচক্ষে দেখাটাও কম বড় কথা নয়, কি বলো নীল? এই অবস্থায় চোখ বুজে থাকাটাই শ্রেয় বলে মনে হলো আমার। এতক্ষণ আপনারা শুনছিলেন নিত্যানন্দ খায়ের লেখা অভিশপ্ত পুঁথি এবং কণ্ঠস্বরে আমি গোপীনাথ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং গল্পে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো আপনাদের খুবই সহজেই পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটিতে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটিকে ফলো করে নেবেন, যাতে আমার গল্পগুলো আপনারা মিস না করে ফেলেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।